মানে কুজো সোজা হয়ে বল খেলবার স্বপ্ন দেখছে, কুজো সোজা হয়ে দৌড়ানোর চিন্তা ভাবনা করছে। অর্থাৎ এটা দিবা স্বপ্ন। লুঙ্গি পরা নেতা, জঙ্গি পরা নেতা, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন নেতা বাংলার বুকে एक आंख मारेंगे तो दो आंख मार के कलिजा फटा दूंगा। फिराद बाबू, জঙ্গি তোমার চোখে ধরা পড়ে না, তাহলে কাশ্মীর থেকে যে জঙ্গিগুলোকে ধরে নিয়ে গেল সে কি তোমার বোনাই ছিল? জঙ্গি বাহিনী আমাকেও দুবার তিনবার হুমকি দিয়েছে, কিন্তু আমি ওতে ভয় করি না, কারণ আমি মুসলমানের ছেলে। যারা জঙ্গি হুমকি দিচ্ছে তারাও মুসলমান। আমি বলেছি যদি বাপ্পের বেটা হবি আয়, ওই ওপার বাংলা থেকে হুমকি দিয়ে আলী আব্দুল চাঁদকে কিছু করা যাবে না, কারণ আমিও খোদা ছাড়া কাউকে ভয় করি না। আরে যে বাংলাদেশ একটা ছুঁচ তৈরি করতে পারে না, যে বাংলাদেশে আমার ভারতবর্ষ থেকে পেট্রোল যায়, আমার ভারতবর্ষ থেকে গ্যাস যায়, আমার ভারতবর্ষ থেকে চাল যায়, আমার ভারতবর্ষ থেকে আটা যায়, আমার ভারতবর্ষ থেকে চিনি যায়, আমার ভারতবর্ষ থেকে সমস্ত জিনিসগুলো যায় বলে ওরা খেতে পাচ্ছে। আর আজকে কেউ আবার লুঙ্গি গুটিয়ে সে আমার ভারত দখল করার চিন্তা করছে। ভাবা যায়? মানে কুজো সোজা হয়ে বল খেলবার স্বপ্ন দেখছে, কুজো সোজা হয়ে দৌড়ানোর চিন্তা ভাবনা করছে। অর্থাৎ এটা দিবা স্বপ্ন। আমি যারা বলছে তাদেরকে বলতে চাই, নোট করো, বিএনপির নেতা, লুঙ্গি পরা নেতা, জঙ্গি পরা নেতা, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন নেতা বাংলার বুকে एक आंख मारेंगे तो दो आंख मार के कलिजा फटा दूंगा। কারণ ভারতবর্ষ আজকে ছিল বলে তোমার ওই বাংলাদেশের ঝান্ডাটা উঠছে, ভারতবর্ষের সৈন্য ছিল বলে তোমরা আজকে বাংলাদেশের ঝান্ডাটা ওড়াতে পারছো, ভারতবর্ষ ছিল বলে আজকে তোমরা জয় বাংলা বলতে পারছো। কারণ এই বাংলাদেশের মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী আমার এই কলকাতাতে ব্রিগেডে লক্ষ মানুষের সামনে বঙ্গবন্ধু মুজিবুর রহমান বক্তব্য রাখতে এসে বলেছিল কি, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সেনা যদি না থাকতো আমরা কোনোদিন বাংলাদেশ স্বাধীন হতে পারত না। তাই ভারতবর্ষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে আমরা বাংলাদেশিরা জনম জনম ঋণী। আজকে চিরঋণী। তারা আবার বড় বড় কথা বলে, লুঙ্গিতে পেছনে জাঙ্গিয়া আছে তো ন্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেবো। দেখুন, এই সমস্ত জঙ্গি যারা আমাদের বাংলায় ঢুকে গেছে এবং কাশ্মীর থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে, এই সমস্ত জঙ্গিদেরকে প্রশ্রয়দাতা, देश खतरा में है, बंगाल खतरा में है, अभी तो तुम जाग जाओ, अभी तो तुम जाग जाओ। और अगर नहीं जागेगा तो पहले तुम আমাদের যে ব্যারিকেড, কেন্দ্র সরকার তোমার কাছে বারবার জমি চাইছে, যে কেন্দ্র সরকার রাজ্যের কাছে একবার না, আমার কাছে যা ডকুমেন্ট আছে এজ এ হাইকোর্টের আইনজীবী হিসাবে 16টা চিঠি এসছে, যে সমস্ত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, মালদা, মুর্শিদাবাদ যে উন্মুক্ত জায়গা আছে যেখানে ব্যারিকেড দেওয়া দরকার আছে, সেই জায়গাতে আমরা চাই
যে ইমিডিয়েট ব্যারিকেড তৈরি হোক, আর জঙ্গিদেরকে ধরে ইমিডিয়েট হয় লড়াই করে হোক, আর না হলে ট্রেনে করে হোক ওপার দেওয়া হোক। আর তাতেও যদি না হয়, ইটের জবাব ভারতবর্ষের মানুষ খুব ভালো করে দিতে জানে। কারণ এই ভারতবর্ষ আমার, এই ভারত মাতা আমার, তাই ভারতবর্ষে বাস করবে, আর এখানে জঙ্গি থাকবে। আর পাকিস্তানের সাথে কি খেলা হলে কিছু জঙ্গি মনোভাবাপন্ন মানুষ হাততালি দেবে, সেই মানুষগুলোকে বলছি সাবধান হয়ে যাও, তাহলে আগামী দিনে তোমাদেরকে চিহ্নিত করে বাংলাদেশ পগার পার করে দেওয়া হবে। এই ফিরাদ বাবু জঙ্গি পরে টাকা নিতে দেখা গেছে, একদিনের হলেও তুমি জেল খেটেছো। ফিরাদ বাবু মুসলমান দেখলেই তোমাকে ব্যালটের কথা মনে পড়ে। এই ফিরাদ হাকিম কি বলেছিল? দাওয়াতে ইসলাম সংখ্যালঘু আজকে আমরা 30% আছি, 70% হয়ে যাবে। ফিরাদ বাবু, জঙ্গি তোমার চোখে ধরা পড়ে না, তাহলে কাশ্মীর থেকে যে জঙ্গিগুলোকে ধরে নিয়ে গেল, সে কি তোমার বোনাই ছিল, নাকি তোমার শালা ছিল, নাকি তোমার ফুফুতো ভাই ছিল? চোখে কি নেবা হয়ে গেছে, নাকি চোখে ঠুলি পড়েছ? তাই মমতা ব্যানার্জিকে বলবো যে ওই রকম মানুষকে, যে চেয়ারে বসে আছে, যে চেয়ারে একদিন বসেছিল সুভাষচন্দ্র বোস, যে চেয়ারে একদিন বসেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন, যে চেয়ারে বসেছিল আমার হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন, যে চেয়ারে বসেছিল সুব্রত মুখার্জি, লাজ তো করো ফিরাদ বাবু, শরম তো করো। আর মমতা ব্যানার্জিকে বলবো, ওই রকম মেয়রকে কলকাতার মানুষ চায় না, বাংলার মানুষ ওই রকম মন্ত্রী চায় না। সাম্প্রদায়িক বিষ ছড়ানো মন্ত্রীকে লাত মারো। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, সে বিরোধী দলনেতা হিসাবে বাংলাদেশি সনাতনীদের হয়ে বারবার মুখ ফাটাচ্ছে, চিৎকার করছে। আর এই সমস্ত জঙ্গি বাহিনী আমাকেও 2-3বার হুমকি দিয়েছে, কিন্তু আমি ওতে ভয় করি না। কারণ আমি মুসলমানের ছেলে, যারা জঙ্গি হুমকি দিচ্ছে তারাও মুসলমান। আমি বলেছি, যদি বাপ্পের বেটা হবি আয়, ওই ওপার বাংলা থেকে হুমকি দিয়ে আলী আব্দুল চাঁদকে কিছু করা যাবে না। কারণ আমিও খোদা ছাড়া কাউকে ভয় করি না। মরনেওয়ালা একদিন, কিন্তু ভারতের বুকে আঁখ তুললে আমরা ছেড়ে কথা বলবো না। আমার ভারতবর্ষকে কুয়সিত করলে আমরা ছেড়ে কথা বলবো না। তাই শুভেন্দু বাবুকে আমার কেন্দ্রীয় বাহিনী, আমার কেন্দ্রের সরকার, ভারতীয় জনতা পার্টি যেভাবে প্রোটেকশন দেবার কথা সেভাবে আমি মনে করি দেবে। এ তো হোনাই থা। এককালে এই পাকিস্তানের খান সেনা বাংলাদেশিদের মেরে ধুলে দিচ্ছিল, ওই খান সেনাদের হাত থেকে রক্ষা করেছিল আমার ভারতের মিলিটারি। ওই খান সেনাদের হাত থেকে রক্ষা করেছিল আমার ভারতবর্ষের প্যারামিলিটারি। যখন ওই বাংলাদেশের মহিলাদের একের পর এক ইজ্জত হানি করছিল মুসলমানদের ওই খান সেনারা, তখন কোথায় ছিল পাকিস্তান, কোথায় ছিল আফগানিস্তান, কোথায় ছিল সিরিয়া? याद करो 1971 याद करो। আজকে হঠাৎ করে পাকিস্তানের এত দয়া হচ্ছে কি করে বাংলাদেশিদের উপর? আফগানিস্তানের এত দয়া হচ্ছে কেন? ডাল মে কুছ কালা হ্যায় ইসিলিয়ে। দেখুন, এই ইউনুস আমার বাংলার বর্ধমানের জামাই, অর্থাৎ ইউনুসের প্রথম বিবি আমার বাংলার, আমার বর্ধমানের মেয়ে।
কিন্তু প্রথম বিবি থাকা অবস্থাতে মুসলমানদের শরীয়ত অনুযায়ী ইনি আমেরিকায় চলে গেলেন। আর আমেরিকার নিয়ম হচ্ছে ওখানকার মেয়েকে বিয়ে করলে তবে উনি নোবেল প্রাইজ পাবেন। তাই দ্বিতীয় বিয়ে করে উনি আমেরিকার নোবেল প্রাইজ নিয়ে এলেন। কিন্তু যখন আমাদের হাসিনা বুবু নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারলেনি, সে পালিয়ে এলো। কিন্তু হাসিনা যেতে পারত পাকিস্তানে, মুসলমান। হাসিনা যেতে পারত আফগানিস্তান, হাসিনা যেতে পারত সিরিয়া, কোন মুসলমান দেশে গেল না। এমনকি আমাদের মমতা ব্যানার্জি, যিনি নাকি ওপার বাংলার জয় বাংলা স্লোগানটা এখানে চালায়, তাকেও বিশ্বাস করলো না। সে গিয়ে নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিল। তাই আজকে ভারতবর্ষের বুকে যে ঘটনাবলী বা যে কাহিনীগুলো চলছে, ভারতবর্ষের মানুষ অত্যন্ত সচেতন ভাবে বন্ধুত্ব, ভারতবর্ষ কখনোই হিংসা পরায়ণ হয় না। কারণ ভারতবর্ষের সনাতনীদের মন এত উদার, তাই তো আমরা ভারতবর্ষের মুসলমানরা আজও নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি। ভারতবর্ষের সনাতনীরা এত উদার, তাই তো আজও আমরা নামাজ পড়ি। কিন্তু কতিপয় রাজনীতির লোক এইটাকে ক্যাশ করে রুটি শাখার চেষ্টা করে, কিন্তু এই রুটি শাখা আমরা শিখতে দেবো না। আপনি 2021-এর আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি 100% মুসলমান ভোটে উনি ক্ষমতায় বসে আছেন। তাই উনি বলেছিলেন দুধের গাইদের একটু একটু লাট খেতে হয়, উনি বলেছিলেন। তা আজকে সেই দুধের গায়েদের লাট খেতে গিয়ে আজকে জঙ্গিদের মুসলমান এলাকায় ওখানকার পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের মেম্বার, কাউন্সিলর, এরা রাতারাতি ওদের ভোটার মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে, ভোটার কার্ড দিচ্ছে, ভোটার মানে আধার কার্ড দিচ্ছে, এমনকি পাসপোর্ট বানিয়ে দিচ্ছে। কিন্তু আমার মমতা দিদি, মমতা সরকার চুপ। কেন তোমার ডিআইডি কি করছিল? ঘাস কাটছিল? কাশ্মীর থেকে যখন পুলিশ এসে ধরে নিয়ে যায়। কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি, বাংলাকে বাঁচানোর স্বার্থে, বাংলাকে বাঁচানোর স্বার্থে, সোনার বাংলাকে বাঁচানোর স্বার্থে, নজরুলের বাংলাকে বাঁচানোর স্বার্থে, রবীন্দ্রনাথের বাংলাকে বাঁচানোর স্বার্থে এবং পরমহংসদেবের বাংলাকে বাঁচাতে, স্বামী বিবেকানন্দের বাংলাকে বাঁচাতে ইমিডিয়েট চিরুনি তল্লাশি করে ডানকুনি থেকে শুরু করে, নদিয়া থেকে শুরু করে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, এমনকি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, রাজাবাজার, গার্ডেনের সমস্ত জায়গায় চিরুনি তল্লাশি করে জঙ্গি চিহ্নিত করে তাদেরকে যে আইনের আওতায় নিয়ে আসা দরকার। দেখুন, হাসিনা যদি ওই দেশ থেকে পালিয়ে না আসতো, তাহলে হাসিনা দেখবডি হয়ে যেত। আপনারা দেখেছেন যখন হাসিনা পালিয়ে এলো রাতের অন্ধকারে, তখন ওখানকার একটি 16-17 বছরের মেয়ে রাস্তা দিয়ে, যেটা ভাইরাল হয়েছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলছে পেলেছে রে পেলেছে, হাসিনা বাবু পেলেছে, মোদির বউ পেলেছে, ভাইরাল হয়েছিল। অর্থাৎ হাসিনার বিরুদ্ধে কতটা বিদ্বেষী মনোভাব ছড়িয়েছে জামাত এর লোকেরা এবং মৌলবাদীরা, যে সন্ত্রাসবাদীরা মানুষের কাছে এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছে। তাই হাসিনাকে যদি আমরা ফেরত পাঠাই, হাসিনাকে জিন্দা দেখতে পাবো না। তাই ভারতবর্ষ কোনো মানুষের হত্যা চায় না। তাই যতদিন না বাংলাদেশের পরিস্থিতি ঠান্ডা হচ্ছে, ততদিন পর্যন্ত হাসিনা আমাদের দেশেই থাকবে। জ্বললেওয়ালা জ্বলবে, ফুললেওয়ালা ফুলবে, কইনেওয়ালা কইবে।